Hello everyone, welcome to English for WBCS. Dear students, WBCS prelims and mains এর জন্য হিস্ট্রি 1000 MCQs এর উপরে আমাদের একটি ভিডিও লেকচার সিরিজ চলছে। আমরা সেই সব চ্যাপ্টার থেকেই MCQs গুলো এখানে ডিসকাস করছি বা তুলে আনছি যেখানে রিয়েল এক্সামে সব থেকে বেশি MCQs আসে, ঠিক আছে? তো এর আগে কয়েকটা পার্ট আপলোড হয়ে গেছে, আজকে আমাদের পার্ট নাম্বার 3, এখানেও আমরা কিছু তাগড়াই MCQs দেখব। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানে যে পেজ নাম্বারগুলো শেয়ার করব, যে রেফারেন্স শেয়ার করব, ঠিক আছে, যে নোট শেয়ার করব, সেগুলো সবই এই বইটার থেকে নেওয়া, অর্থাৎ স্পেকট্রাম পাবলিকেশনের এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, রাজীব আহিরের লেখা বইটা। অর্থাৎ এই বইটা যদি তোমার কাছে থেকে থাকে তাহলে পেজ নাম্বারগুলো তোমার খুঁজতে সুবিধা হবে। দেখো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে একটি ছোট কথা তোমাদের বলি। দেখো, সিলেবাস অনেকেই শেষ করে ফেলে, কিন্তু প্রবলেম তখনই ফেস করে তারা যখন রিভিশনের টাইম আসে, যার জন্য রিভিশনটা এমসিকিউজের মাধ্যমে করতে হয়। সেই জন্য রিভিশনের দিকটা খেয়াল রেখেই আমাদের এই ভিডিও লেকচার সিরিজ। তো ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট নোটিস তোমাদের জন্য, যে আমাদের ইংলিশ ক্র্যাশ কোর্স চলছে WBCS প্রিলিমসের জন্য। এর মধ্যে প্রত্যেকটা বেসিক গ্রামার্স কভার করানো হচ্ছে, যেটা মেন্সের জন্যও কাজে লাগবে ইন ফিউচার, ওকে? এছাড়াও আরেকটি অনলাইন ইকোনমি কোর্স আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আমরা ইউটিউবে অ্যানাউন্স করব WBCS প্রিলিমস অ্যান্ড মেন্সের জন্য, ঠিক আছে? তো আমরা কী ধরনের ইকোনমি ভিডিও লেকচার সিরিজ প্রোভাইড করি, কাইন্ডলি তোমরা আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে যাও এবং ইকোনমির ওপরে যে ভিডিওসগুলো আছে সেগুলো একবার দেখে নাও। আরও ডিটেলস জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। তো এই ভিডিওতে আমরা যে এমসিকিউসগুলো প্র্যাকটিস করব, সবার শেষে গিয়ে আমি একটি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? একটি হোমওয়ার্ক দেবো এবং আমাদের নেক্সট পার্টে সেই হোমওয়ার্কটা ডিসকাস করব। তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। ফার্স্ট, এমসিকিউজ অন দ্য স্ক্রিন। The main principle of M.K. Gandhi's famous basic education system or Wardha scheme was, অর্থাৎ তোমরা সকলেই জানো যে 1937-এ, ঠিক আছে, ওয়ার্ধাতে একটি বেসিক এডুকেশনের উপরে একটি স্কিম হয়েছিল, ঠিক আছে? যখন আমাদের দেশে এডুকেশনাল আপলিফমেন্ট চলছে আন্ডার ব্রিটিশ বন্ডেজ, তাই তো? তো তখন সেখানে মহাত্মা গান্ধীর যে, মানে তুমি বলতে পারো রেকমেন্ডেশনসের উপরে, বেসিক এডুকেশনসের উপরে ওয়ার্ধা স্কিম লঞ্চ করা হয়েছিল। তাদের মেন প্রিন্সিপাল কী ছিল? তার মেন প্রিন্সিপাল কী ছিল? লার্নিং থ্রু অ্যাক্টিভিটি, নাকি লার্নিং থ্রু প্রোডাক্টিভিটি, নাকি আর্নিং অ্যান্ড লার্নিং, নাকি লার্নিং অ্যান্ড স্পেনিং? কোনটা হবে কারেক্ট অপশন? সো ডিয়ার স্টুডেন্টস, এখানে কারেক্ট অপশন হচ্ছে কি না, এ, লার্নিং থ্রু অ্যাক্টিভিটি, ওকে? তুমি স্পেকট্রামের পেজ নাম্বার 595 এটা পেয়ে যাবে। এছাড়াও অন্য বইতেও এর রেফারেন্স তুমি পেয়ে যাবে, জীবন মুখোপাধ্যায়ও তুমি এর রেফারেন্স পেয়ে যাবে যদি বেঙ্গলি মিডিয়ামের বুক পড়ে থাকো। তো ডিয়ার স্টুডেন্ট, শুধু এই চ্যাপ্টার থেকে বা এই পোর্শনটা থেকে শুধু একটাই এমসিকিউজ আসতে পারে তা নয়, ঠিক আছে? এই রিলেটেড আরও কিছু এমসিকিউজ আসতে পারে, যে ইনফরমেশনসগুলো আমরা এখান থেকে গ্যাদার করব, ওকে? দেখো, এই যে তোমার ওয়ার্ধা স্কিম আমরা দেখলাম 1937-এ এসেছিল, ঠিক আছে? তো এই ওয়ার্ধা স্কিম যে এসেছিল, সে পুরো প্ল্যানটাকে, পুরো স্কিমটাকে ফর্মুলেটেড করার জন্য যে কমিটি নিযুক্ত হয়েছিল তার নাম জাকির হুসেন কমিটি। তাহলে এটাও কোশ্চেন আসতে পারে যে জাকির হুসেন কমিটি ইন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি কিসের সঙ্গে রিলেটেড? তখন তোমাকে বলতে হবে কি না, ওয়ার্ধা স্কিমের সঙ্গে রিলেটেড, তাই না? ওকে, নেক্সট দেখো, এটা বেসিক এডুকেশনের ওপরে ছিল, অর্থাৎ এটা হায়ার এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশনের ওপর কিন্তু ছিল না, বেসিক এডুকেশনের ওপরে ছিল। মেন যে তোমার প্রিন্সিপাল ছিল লার্নিং থ্রু অ্যাক্টিভিটি, এটা তো আমরা দেখে নিলাম। আর এটা হরিজন পত্রিকায় উইকলি মহাত্মা গান্ধীর উইকলি হরিজন পত্রিকায় এর আইডিয়াগুলো পাবলিশ করা হয়েছিল। তাহলে এই যে ফোর এক্সট্রা যে ইনফো আমরা গ্যাদার করলাম, তো এই ইনফোগুলো তোমাদের নোটবুকেও তুমি লিখতে পারো, বা তোমার যদি এই বইটা থেকে থাকে, আর যদি না থেকে থাকে আমি তো রেকমেন্ড করবো কিনে নিও, কারণ WBCS মেন্সের ডাইরেক্ট কোশ্চেন তুমি বইটা থেকে অনেকগুলো দেখতে পারবে। তো যাই হোক, এটা ছিল কোশ্চেন নাম্বার 1। চলো কোশ্চেন নাম্বার 2 এর দিকে আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 2, আফটার লিভিং দ্য কংগ্রেস সুভাষ চন্দ্র বোস অর্গানাইজ দ্য ফরওয়ার্ড ব্লক ইন। তো তোমরা সকলেই জানো যে সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, তো সুভাষচন্দ্র বোস আমাদের কংগ্রেস ত্যাগ করেছিল 1939-এ, তাই না? কেন ত্যাগ করেছিল সেটা তোমরা সকলেই জানো, আমি সেগুলো ডিসকাস করতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা চড়া হয়ে যাবে। তো 1939-এ তিনি তো কী করলেন, কংগ্রেস ত্যাগ করলেন, দিয়ে ফরওয়ার্ড ব্লক একটি দল গঠন করলেন তিনি এবং তার ফলোয়াররা। তো সেটা কত সালে? 1939, 1938, 1940 অ্যান্ড 1941। দেখো, এর মধ্যে এলিমিনেশন এমনি তুমি লাগিয়ে দিতে পারবে, কারণ তিনি তো কংগ্রেস ত্যাগই করলেন 1939-এ, তো 1938 তো অপশনে থাকলেও এটা তো এলিমিনেটেড এমনি হয়ে গেল।
তো চলো দেখে নিই কোশ্চেনের সলিউশন। কোশ্চেনের সলিউশন হচ্ছে এ 1939, পেজ নাম্বার 435-এ পাবে স্পেকট্রামের। তো দেখো, ইন এপ্রিল 1939 বোস রিজাইন ফ্রম দ্য প্রেসিডেন্ট পোস্ট অ্যান্ড দিস লেড টু দ্য ইলেকশন অফ রাজেন্দ্র প্রসাদ। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা রিলেটেড এমসিকিউস নাম্বার 2 যেটা আসতে পারে এক্সামে, যে আমাদের কংগ্রেস থেকে সুভাষচন্দ্র বোস পদত্যাগ করার পর রাজেন্দ্র প্রসাদ সেখানে প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন, তাই না? ওকে, অ্যান্ড দেখো তার যে ফলোয়ার্সরা আর বোস, তারা এই কংগ্রেসের মধ্যে, মনে রাখবে উইদিন দ্য কংগ্রেস, এটাও কোশ্চেন আসতে পারে যে ফরওয়ার্ড ব্লক কি আউটসাইড অফ কংগ্রেস ছিল নাকি উইদিন দ্য কংগ্রেস ছিল। তোমরা বলতে হবে কি না, ইনিশিয়ালি তিনি কংগ্রেস ত্যাগ করার পরে কংগ্রেসের মধ্যেই, অর্থাৎ কংগ্রেস ত্যাগ করা মানে কংগ্রেসকে তিনি ছাড়েননি, কংগ্রেসের প্রেসিডেন্টশিপ থেকে ভালো করে বুঝবে, কংগ্রেসের প্রেসিডেন্ট পোস্ট থেকে তিনি রিজাইন দেওয়ার পরে কংগ্রেসের মধ্যেই তিনি একটি দল গঠন করে তোলেন, সেটার নাম হচ্ছে কি না ফরওয়ার্ড ব্লক। ওকে, তো চলো কোশ্চেন নাম্বার 3-তে আমরা মুভ করি। দ্য নেহেরু কমিটি রিপোর্ট গট এ ডিসেন্ট বারিয়াল অ্যাট দ্য হ্যান্ডস অফ কংগ্রেস অ্যাট দ্য ড্যাশ সেশন। ঠিক আছে, ওকে, তো এই কোশ্চেনটা তো আমরা ডিসকাস করবোই। তো তার আগে বলি, কিছু আমার প্রিভিয়াস ভিডিওগুলোর মধ্যে কিছু জন কমেন্ট করেছে যে এই কোশ্চেনগুলো বাংলাতে অথবা হিন্দিতে আমি ড্রাফট যেন করি। কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, দেখো, তুমি যখন মেন্স দিতে যাবে, অর্থাৎ WBCS অ্যাসপিরেন্টস বলেই তুমি আমার এই ভিডিওটা দেখছো, তো WBCS তুমি যখন মেন্স দিতে যাবে, কোশ্চেন শুধুমাত্র ইংলিশেই আসবে, ওখানে কিন্তু বাংলায় বা হিন্দিতে কোশ্চেন থাকবে না। যার জন্য ইংলিশে কোশ্চেন প্র্যাকটিস করা এখন থেকে স্টার্ট করো, এটা তোমার জন্য হাইলি বেনিফিটেড, ওকে, হাইলি বেনিফিশিয়াল অলসো। তো চলো দেখি, দ্য নেহেরু কমিটি রিপোর্ট গট এ ডিসেন্ট বারিয়াল অ্যাট দ্য হ্যান্ডস অফ কংগ্রেস অ্যাট দ্য ড্যাশ সেশন। নেহেরু কমিটি মনে আছে 1928-এ এসেছিল, কিন্তু নেহেরু কমিটি কি ছিল? নেহেরু কমিটি ছিল না আমাদের এই ইন্ডিয়ানদের ফার্স্ট এফোর্ট, কি না আমরা আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরা লিখব, আমাদের কনস্টিটিউশন আমরা নিজেরা লিখব, তাই না? এটা ছিল ফার্স্ট এফোর্ট। তো যাই হোক, সে নেহেরু কমিটির রিপোর্ট আসার পরেও সে নেহেরু কমিটি রিপোর্টটা কোনো রকমভাবে আনস্যাটিসফ্যাক্টরি প্রুভড হয় ইন ফিউচার, তাই তো, অ্যান্ড ওটাকে বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ ওটাকে আর কেউ মানছে না। তো কখন মানছে না, সেটা কোন সেশনে গিয়ে ডিসিশন হলো যে নেহেরু কমিটির রিপোর্টটাকে আর ভ্যালিডিটি দেওয়া যাবে না, ওটা ইনভ্যালিড হয়ে যাবে। সেটা কি কলকাতা, ম্যাড্রাস, লাহোর নাকি বোম্বে? তো চলো সলিউশন দেখে নিই। মনে রাখবে লাহোর, অর্থাৎ কি 1929-এ লাহোর, যেখানে জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর সেশনে 1929-এ, যেখানে জওহরলাল নেহেরু প্রেসিডেন্টশিপ করেছিলেন। তো নেহেরু কমিটির যে রেকমেন্ডেশনগুলো ছিল কি না, ডোমিনিয়ন স্ট্যাটাস, rejection of separate electorates, linguistic provinces, 19 fundamental rights, responsible governments, protection to cultural and religion interest of Muslims, আর 7 নম্বর কিছু ছিল কি না ডিসোসিয়েশন অফ স্টেট অফ ফ্রম রিলিজিয়ন। তার মানে দেখো, এইটাকে ধরেও একটা কোশ্চেন আসতে পারে যে সেকিউলারিজম তোমাকে এই ওয়ার্ডটা দিয়ে দেবে, দিয়ে বলবে এই সেকুলারিজম ওয়ার্ডটা দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে যে আচ্ছা এটা কি নেহেরু রিপোর্টের মধ্যে কি এর একটা কোনো রেকমেন্ডেশনস ছিল? তুমি বলবে হ্যাঁ, ঠিক আছে, তো তুমি বলবে হ্যাঁ। তো যাই হোক, এই ডোমিনিয়ন স্ট্যাটাস মনে রাখবে, এই ডোমিনিয়ন স্ট্যাটাস এটাকে ধরে ইন ফিউচারে জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বোস তো খুব বড় আর কি তোমার অবজেকশন জানিয়েছিল। এছাড়াও কি না জিন্না, মোহাম্মদ আলী জিন্না, তারপরে তোমার আমাদের হিন্দু মহাসভা, এসব বিভিন্ন সংস্থা থেকে, ঠিক আছে, এইসব বিভিন্ন সংস্থা থেকে কি করেছিল না এটার বিরোধিতা করেছিল। তো যার জন্য 1929-এ নেহেরু রিপোর্ট এটা বাতিল হয়ে যায়। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা দেখো যে যতগুলো আমরা এখানে ডিসকাস করছি, যেমন ধরো যে নেহেরু কমিটি, তারপরে ধরো এরপরে মন্টেগু চেমসফোর্ড আইন, ঠিক আছে, মর্লেমিন্টো রিফর্মস, এই সমস্ত কিছুর ওপরেও আমাদের গোটা ভিডিও আসছে। অর্থাৎ কি রিভিশন যদি তোমার বাড়িতে বসে বই পড়ে যদি অসুবিধা হয় বা বোরিং লাগে, আমাদের ভিডিওগুলো শুয়ে দেখে নিও, তাতেই তোমার রিভিশন হয়ে যাবে। তো চলো লেটস মুভ টু কোশ্চেন নাম্বার 4। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড স্টার্টেড ইন্ডিয়া হাউস? ভেরি কমন কোশ্চেন। এই কোশ্চেনটা এর আগে প্রিভিয়াস ইয়ার্সে বহুবার এসছে, মেন্সেও এসছে, ইভেন প্রিলিমসেও এসছে, অন্যান্য এক্সামেও এসছে। তো অপশানে রয়েছে দেখো লালা হরদয়াল, সাভারকর, শ্যামজি কৃষ্ণ বর্মা, মদনলাল ধিংরা। তো কারেক্ট অপশান কোনটা হবে? শ্যামজি কৃষ্ণ বর্মা। ঠিক আছে, তো দেখো এখানে কিছু ইনফরমেশন, কিছু নোটস এখানে আমি ফটো তুলে তোমার এখানে স্টিক করেছি। দেখো, শ্যামজি কৃষ্ণ বর্মা হ্যাড স্টার্টেড ইন লন্ডন ইন 1905, এটাও আসতে পারে সময়, অর্থাৎ তুমি যখন হিস্ট্রি পড়বে তখন তুমি কি পড়বে? কোনো ইভেন্ট বা কোনো ঘটনা হলে তার প্লেস পড়বে, আর কি পড়বে? টাইম পড়বে, তাই তো, আর কি পড়বে না কোন কোন পার্সনালিটি
কোন কোন পার্সোনালিটি সেখানে ইনভলভড আছে, ঠিক আছে, তার কারণ কী ছিল এবং তার আউটকাম কী হয়েছিল, তাই না? এই 5টা পয়েন্ট পড়তে লাগে হিস্ট্রি থেকে। তো শ্যামজি কৃষ্ণ বর্মা 1905-এ ইন্ডিয়া হোম রুল সোসাইটি, ইন্ডিয়া হাউস এসব গড়ে তোলেন। অ্যাজ এ সেন্টার ফর ইন্ডিয়ান স্টুডেন্টস, এ স্কলারশিপ স্কিম টু ব্রিং রেডিক্যাল ইউথ ফ্রম ইন্ডিয়া অ্যান্ড এ জার্নাল দ্য ইন্ডিয়ান সোসিওলজিস্ট। তাহলে দেখো ইন্ডিয়া হাউস গড়ে তোলার পিছনে কারণ কী ছিল? ইন্ডিয়ান স্টুডেন্টসরা যেন সেখানে স্কলারশিপ পায় এসব। এবং তিনি একটা জার্নালও গড়ে তুলেছিলেন, দ্য ইন্ডিয়ান সোসিওলজিস্ট, ঠিক আছে। তাহলে এই দুটো মাথায় রাখতে হবে, টু ইনফরমেশন, তাই না? দুটো নাম পেলাম। আচ্ছা, মদনলাল ধিংরা ফ্রম দিস সার্কেল অ্যাসেসিনেটেড দ্য ইন্ডিয়ান অফিস ব্যুরোক্র্যাট কার্জন উইলি ইন 1909। তাহলে দেখো এতগুলো, এখানেই তুমি পাবে কি না নাসিক কনস্পিরেসি কেস। 1910 সালে নাসিক কনস্পিরেসি কেসে কে ফেঁসে গিয়েছিল? সাভারকার, তাই না? তাহলে এত কিছু, ঠিক আছে, এত কিছু ইনফরমেশান তোমাকে এটার থেকে গ্যাদার করতে হবে। তাহলে শুধুমাত্র এই ভিডিওটা ভিডিওই নয়, এটা তুমি ক্লাস বলতে পারো, তোমার রিভিশন বলতে পারো, ইভেন একটা রোড ম্যাপ, যে তোমার হাতে টেক্সট বই আছে অ্যান্ড হাউ টু ইউটিলাইজ ইয়োর টেক্সট বুক, হাউ টু রিড ইয়োর চ্যাপ্টার্স, ওকে, হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট info you have to gather in your notebook or in your own handmade note, ওকে। তো এইভাবেই তোমাকে কিন্তু এক্সামের জন্য তৈয়ারি করতে হবে, কারণ WBCS প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স, ঠিক আছে, দুটো এক্সামেই এখন MCQs আসে, যার জন্য প্রিলিমসের আলাদা করে নিই অ্যান্ড আফটার দ্যাট আমি গিয়ে মেন্সের জন্য প্রিপারেশান করবো, এইভাবে করলে চলবে না। তো চলো কোয়েশ্চেন নাম্বার 5-এর দিকে যাওয়া যাক। মদনলাল ধিংরা মার্ডার্ড কার্জন উইলি লন্ডন, হু ওয়াজ এ অর অ্যান? তাহলে মদনলাল ধিংরা যে কিনা কার্জন উইলি লন্ডনকে কী করেছিল না হত্যা করেছিল। এর আগেই আমরা দেখেছি যে মদনলাল ধিংরা অ্যাসেসিনেটেড করেছিল কার্জন উইলিকে 1909 সালে, তাই না? তো 1909 সালে যে কার্জন উইলিকে হত্যা করলো, সে কার্জন উইলি কে ছিল? হু ওয়াজ এ অর অ্যান? অ্যাডভাইজার টু দ্য স্টেট ফর ইন্ডিয়া, সেক্রেটারি স্টেট অফ ইন্ডিয়া, ফর্মার গভর্নর অফ দ্য পাঞ্জাব, ল মেম্বার অফ দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল। তো কোনটা কারেক্ট অপশন? কার্জন উইলি কে ছিলেন? এই কার্জন উইলি কে ছিলেন? দেখা যাক পরের অপশানে কি আছে, দেখো এ। তাহলে অ্যাডভাইজার টু দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, তাহলে কার্জন উইলি সবার প্রথমে কে ছিলেন না একজন আর্মি পার্সোনেল ছিলেন, তাই তো, একজন আর্মি পার্সোনেল ছিলেন, ওকে। অ্যান্ড আফটার দ্যাট তার কাজে খুশি হয়ে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে অ্যাডভাইজার পদ পর্যন্ত তুলে দিয়েছিলেন। তো অ্যাডভাইজার টু দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, ওকে। তো এটাও তোমরা তোমাদের টেক্সট বই থেকে অবশ্যই একবার দেখে নেবে। তো চলো কোয়েশ্চেন নাম্বার 6-এর দিকে মুভ করা যাক। দ্য ডে মহাত্মা গান্ধী লঞ্চড দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, এ গ্রেট ন্যাশনাল লিডার ডাইজ, হি ওয়াজ। তো যখন নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ 1920 সালের কথা বলা হচ্ছে, যখন মহাত্মা গান্ধী লঞ্চ করছেন, যে ডেটে লঞ্চ করছেন, সেই সময়ে একজন গ্রেট ন্যাশনাল লিডার মারা যান। তো তিনি কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখেল, নাকি বাল গঙ্গাধর তিলক, নাকি চিত্তরঞ্জন দাস, নাকি ফিরোজ শাহ মেহতা? দেখো ডিয়ার স্টুডেন্টস, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ এই কোশ্চেনটা যারা তোমার, আচ্ছা এই কোশ্চেনটা রিলেটেড আরও অনেক ইনফো আছে, ঠিক আছে না? তো এই কোশ্চেনটা আমি এখানেই সলিউশন দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবে যে এই কোশ্চেনটা থেকে আমরা আরও 3টে কোশ্চেন রেডি করতে পারি। যেমন ধরো জিকে গোখেল, গোপালকৃষ্ণ গোখেল, বাল গঙ্গাধর তিলক, CR দাস, ফিরোজ শাহ মেহতা, এই 4জনের মধ্যে জিকে গোখেল আর ফিরোজ শাহ মেহতা এরা কি করেছিল জানো? এদের অ্যাক্টিভিটি কী ছিল? এদের অ্যাক্টিভিটি ছিল যে এক্সট্রিমিস্টরা যখন 1907 সালে সুরাট স্প্লিটের পর যখন কংগ্রেস থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন, তারপর সেই এক্সট্রিমিস্টরা তারা যেন আর কংগ্রেসে না ঢুকতে পারেন, ঠিক আছে, যার জন্য এই এ অ্যান্ড ডি এই দুই লিডার খুব মানে বেশি অ্যাক্টিভ রোল প্লে করতেন যেন এক্সট্রিমিস্টরা আর ফিরতে না পারে কংগ্রেসের মধ্যে। তো তারা তো বেঁচে ছিলেন যতদিন, কিন্তু 1916-এ তাই তো লখনৌ সেশন হলো। সে লখনৌ সেশনের সময় কিন্তু এক্সট্রিমিস্টরা আবার যোগ দিলেন কংগ্রেসে। তার মানে এই দুইজন অর্থাৎ এ অ্যান্ড ডি অর্থাৎ জিকে গোখেল অ্যান্ড ফিরোজ শাহ মেহতা এই মানে 1916 সালে তারা আর জীবিত ছিলেন না। কিন্তু আমাদের দেখো 1920 সালের কথা হচ্ছে, তাহলে তুমি যদি হিস্ট্রি এইভাবে পড়ে থাকো, আমি যেভাবে এখানে ডিসকাস করছি, তুমি যদি এইভাবে পড়ে থাকো, তাহলে তুমি কোশ্চেনটা দেখার সাথে সাথেই এই দুটোকে এলিমিনেটেড করে দেবে, তাই না? আচ্ছা 1923 সাল, তাই না? 1923 সালে কি অর্গানাইজেশন গড়ে তুলেছিলেন কংগ্রেসের মধ্যে? CR দাস। তাহলে CR দাস 1923 সালেও বেঁচে ছিলেন, তাহলে এটাও এলিমিনেটেড হয়ে গেল। তাহলে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক 1920 সালে তিনি মারা যান। তাহলে দেখো এইভাবে একটু
একটু মানে তোমার যদি সব ইনফো নাও জানা থাকে, জাস্ট একটু ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েও কিন্তু আমরা অনেক কিছু লজিককে কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছু কোশ্চেন সলভ করে আসতে পারি। আর মনে রাখবে, এক্সাম হলে যে মাইন্ড প্রেশার থাকে, ঠিক আছে, যে তাড়া থাকে, সেই তাড়া এবং মাইন্ড প্রেশারের মধ্যে তোমাকে লজিক আর তোমার উইটনেস, তুমি ভিডিওতে কিভাবে আমাদের থেকে হেল্প পাচ্ছ, এগুলোই তোমাকে কাজে দেবে। ঠিক আছে, ওখানে কিন্তু খুব বড় বড় লেকচারবাজি কিচ্ছু কাজে লাগবে না। তো চলো কোয়েশ্চেন 7। The historic Lucknow session of the Congress in 1916 was presided over by, একটু আগেই আমরা ডিসকাস করলাম যে 1916 সালে লখনৌ সেশন, যেখানে এক্সট্রিমিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মডারেটদের একটা মিলন হয়েছিল, অর্থাৎ এক্সট্রিমিস্টরা আবার কংগ্রেসে ফিরে এসেছিল, তাই না? তো সেই সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন, প্রেসাইডেড ওভার বাই কে, অ্যানি বেসান্ত, নাকি তোমার আর.এন. মুধাকর, নাকি অম্বিকা চরণ মজুমদার, নাকি মদন মোহন মালব্য? তো কারেক্ট অপশন কি এখানে, অম্বিকা চরণ মজুমদার। ওকে, তো দেখো লখনৌ সেশন 1916-এ অম্বিকা চরণ মজুমদার ছিলেন কি না, তোমার প্রেসিডেন্ট ছিলেন, প্রেসাইডেড ওভার বাই। তো এই সময়, ঠিক আছে, কিছু ফেসিলিটেটেড দিস রিইউনিয়ন, তো এই রিইউনিয়নের জন্য কিছু ফেসিলিটি পাওয়া গিয়েছিল, তো সেগুলো কি কি? ওল্ড কন্ট্রোভার্সিস সব মিনিংলেস হয়ে গেল। বোথ মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট রিলাইজ দ্যাট দ্য স্প্লিট হ্যাড লেড টু পলিটিক্যাল ইনঅ্যাক্টিভিটি। তার মানে আমাদের যদি দেশ স্বাধীন করতেই হয়, আমাদের যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি আনতেই হয়, তাহলে এই মডারেট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রিমিস্টদের একসঙ্গে থাকতে হবে। ঠিক আছে, তাহলে লখনৌ সেশনের গুরুত্ব কিন্তু অনেক বড়। অ্যানি বেসান্ত অ্যান্ড তিলক হ্যাড মেড ভিগোরাস এফোর্ট ফর দ্য রিইউনিয়ন। আর দেখো, দ্য ডেথ অফ টু মডারেটস গোখেল অ্যান্ড ফিরোজ শাহ মেহতা, হু হ্যাড লেড দ্য মডারেট অপোজিশন টু দ্য এক্সট্রিমিস্ট, ফেসিলিটেটেড দ্য রিইউনিয়ন। অর্থাৎ কি, গোখেলও মারা যান, অ্যাজ ওয়েল অ্যাজ ফিরোজ শাহ মেহতাও বেঁচে ছিলেন না এই 1916-এর যখন লখনৌ সেশন হচ্ছে। একটু আগেই আমরা এটা কিন্তু ডিসকাস করে এসেছি, বোঝা গেল? তাহলে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর যখন রেডি করবে, এরম দেখো, এই ছোট্ট নোট থেকে একটা কত লাইনের নোট তুমি বলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 লাইনের একটা নোট থেকে আমরা কত কিছু ইনফো বার করে নিলাম, যে এই ইনফো থেকে আমরা মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন সলভ করতে পারি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 8, আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল দ্য টু নিউ প্রভিন্সেস হুইচ কেম ইন্টু এক্সিস্টেন্স ওয়ার, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে দেখবে, তাই না? এই কোশ্চেনটা একটু কনফিউজিং কোশ্চেন, আবার কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনও বটে, অনেকে হয়তো অপোজিশন করতে পারে, কিন্তু কোশ্চেনের ডিমান্ড ধরে আর কিছু লজিক ধরে, কিছু কোশ্চেনের ডিমান্ড আর লজিক দুটোই আমি এখানে ডিসকাস করব। আগে ডিসিশন নেবে না, ভালো করে দেখো। তো পার্টিশন হয়ে গেল আমাদের বেঙ্গল, 1905 সালের কথা বলা হচ্ছে, মনে আছে? 1903 থেকে 5 সালের কথা বলা হচ্ছে, তাই না? তো দুটো নিউ প্রভিন্সেসের জন্ম হলো, তো সেটা কি কি? ইস্ট বেঙ্গল অ্যান্ড বেঙ্গল, ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, ইস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ বেঙ্গল। তো কোনটা কারেক্ট অপশন? তো চলো দেখা যাক। ভালো করে বুঝবে, তুমি স্পেকট্রামের পেজ নাম্বার 267-এ যাবে যদি স্পেকট্রাম তোমার হাতে থেকে থাকে, তো আদারওয়াইজ তোমার কাছে যাই টেক্সট বুক থাকুক না কেন, সে বেঙ্গলি মিডিয়াম হোক বা তোমার ইংলিশ মিডিয়াম হোক, যা কোনো সেই বইতে যাবে, ভালো করে বোঝো। দেখো, দ্য আইডিয়া was to have two provinces, Bengal comprising Western Bengal as well as the provinces of Bihar and Odisha, and Eastern Bengal and Assam. তার মানে বেঙ্গল একটা প্রভিন্সেস আর ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম একটা প্রভিন্সেস, হিসাবটাই বলছে। এবার তুমি বলবে স্যার তাহলে তো আমাদের সিটাও অপশনটা ঠিক হতে পারতো, তুমি বলবে সি অপশনটাও তো ঠিক হতে পারতো। তো ভালো করে বোঝো, এখানে দেখো ক্যাপিটাল কার কার দেওয়া হয়েছে, বেঙ্গল রিটেন্ড ক্যালকাটা অ্যাজ ইটস ক্যাপিটাল, তার মানে তোমাকে বেঙ্গলটাকে রাখতে হচ্ছে, তাই না? একটা প্রভিন্সের তো একটা ক্যাপিটাল থাকবে। নেক্সট দেখো, ঢাকা বিকেম দ্য ক্যাপিটাল অফ ইস্টার্ন বেঙ্গল। এই দুটো ইনফোকে তুমি যদি মন দিয়ে দেখো, তাহলে তুমি অটোমেটিক্যালি কিন্তু এই আসামের এই অপশনটা তোমাকে ডিস্টার্ব করবে, কনফিউজ করে দেবে, তবুও তুমি এটাকে এলিমিনেটেড করতে পারবে। কারণ তোমাকে মাথায় রাখতে হবে যে টু প্রভিন্স, কখন দুটো প্রভিন্সকে প্রভিন্সের মর্যাদা দেওয়া হবে, যখন তাদের পার্সোনাল একটা করে ক্যাপিটাল থাকবে, তাই না? এই দেখো ক্যাপিটাল আছে, তাহলে ইস্ট বেঙ্গল, ইস্টার্ন বেঙ্গলের ক্যাপিটাল কী ছিল? ঢাকা ছিল, অ্যান্ড বেঙ্গলের ক্যাপিটাল কী ছিল? ক্যালকাটা ছিল। সো এই অপশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই অপশানটা, মোস্ট নিয়ারেস্ট। তাহলে এ হচ্ছে কারেক্ট অপশান হেয়ার। ওকে, তো চলো আমরা এগিয়ে যাই নেক্সট কোশ্চেনের দিকে। তো দেখো, কোশ্চেন নাম্বার 9, দ্য কংগ্রেস ডিসাইডেড টু রেজ এ স্বরাজ ফান্ড অফ 1 crore rupees ফর। তো স্বরাজ ফান্ড গড়ে তোলা হয়েছিল, কংগ্রেস ডিসিশন নিয়েছিল স্বরাজ ফান্ড গড়ে তোলার জন্য, কত না 1 crore rupees-এর। তো কিসের জন্য? অর্গানাইজিং দ্য নন কপারেশন মুভমেন্ট, মেমোরিয়াল অফ বাল গঙ্গাধর তিলক,
আচ্ছা, বিল্ডিং দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য কংগ্রেস অ্যান্ড সাপোর্টিং দ্য ফ্যামিলিজ অফ দ্য পলিটিক্যাল ওয়ার্কার্স। তো কোনটা হবে ঠিক? এটা হবে অর্গানাইজিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। ওকে, এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। তুমি পেজ নাম্বার 352, স্পেকট্রামের পেজ নাম্বার 352-তে পেয়ে যাবে যদি স্পেকট্রাম বইটা তোমার কাছে থেকে থাকে, তো আদারওয়াইজ অন্য বইয়ের মধ্যেও তুমি এর নিশ্চয়ই রেফারেন্স পাবে। তো চলো কোয়েশ্চেন নাম্বার 10-এ যাওয়া যাক। হু গেভ দ্য টাইটেল রানী টু দ্য নাগা ওমেন লিডার গাইদিন লিউ? তাই তো, গাইদিন লিউ। তো তাকে রানী টাইটেলটা কে দিয়েছিলেন নাগা ওম্যানকে? ঠিক আছে, তো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির যে টোটাল ব্যাকগ্রাউন্ড আছে সেখানে কিন্তু মনে রাখবে ট্রাইবাল, তারপরে তোমার পিজেন্টস মুভমেন্টস, এগুলো ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে, এর মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, থাক্কর বাপ্পা, মহাত্মা গান্ধী। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে কারেক্ট অপশন হচ্ছে কি না, জওহরলাল নেহেরু। ওকে, তো রানীকে এই গাইদিন লিউকে রানী উপাধিটা দিয়েছিলেন কে না, জওহরলাল নেহেরু। ঠিক আছে, তো কোথায় কিভাবে অবশ্যই একবার তুমি ভিডিওটা পজ করে এটা পড়ে নিও। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য চিফ অর্গানাইজার অফ দ্য রিভল্ট অফ 1857 ইন বিহার? তো ডিয়ার ফ্রেন্ডস বলি, 1857 সালের যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহের কারণ কী ছিল? ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কারণ, অর্থাৎ কি না, কজ, তাই না? নেক্সট কথা হচ্ছে না কোন রিজিয়নে কে তোমার চিফ অর্গানাইজার ছিল এটা, আর কোন অঞ্চলে কে সেটাকে দমন করেছিল, অর্থাৎ কোন ব্রিটিশ অফিসিয়ালস গিয়ে সেটাকে দমন করেছিল। এই তিনটে তোমাকে ইনফো অ্যাট এনি কস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার। ঠিক আছে, তো এখানে অপশান রয়েছে অমর সিং, কুনওয়ার সিং, পীর আলী, ইমাউদ্দিন। সো ডিয়ার ফ্রেন্ডস, বিহারে কে ছিল? এরম তো অনেক জায়গায় আছে, তো বিহারে কে ছিল? বিহারে ছিল কুনওয়ার সিং, অর্থাৎ অপশন নাম্বার বি, কুনওয়ার সিং। ঠিক আছে, তো কুনওয়ার সিং কে ছিলেন? একজন জমিদার ছিলেন জগদীশপুরের, তাই না? অ্যান ওল্ড ম্যান ইন হিজ 70s, 70 বছর বয়স ছিল, তাই না? আচ্ছা, হি হি নার্সড এ গার্জ এগেনস্ট দ্য ব্রিটিশ হু হ্যাড ডিপ্রাইভড হিম অফ হিজ এস্টেট। তো যাই হোক, এগুলো আমাদের খুব একটা দরকার নেই, তুমি শুধু এটুকু মাথায় রাখো যে বিহারে কুনওয়ার সিং চিফ অর্গানাইজার ছিলেন এই 1857 সালের মহাবিদ্রোহের। তো চলো কোয়েশ্চেন নাম্বার 12-এর দিকে যাওয়া যাক। হোয়েন ডিড দ্য কোম্পানি লুজ ইটস মোনোপলি ওভার ট্রেড ইন ইন্ডিয়া হুইচ ওয়াজ থ্রোন ওপেন টু অল ব্রিটিশ? তো দেখো, অনেক কটা এই ধরনের তুমি অ্যাক্ট পাবে, চার্টার অ্যাক্ট পাবে, তাই না? একদম 1813 সাল থেকে চলছে। তো দেখো, 13 আর 33 এই দুটোর একটু মিল আছে, আবার 53 একটু অন্যরকম। তো মন দিয়ে শোনো, এখানে কারেক্ট অপশান হচ্ছে 13। ঠিক আছে, তো পেজ নাম্বার 525-এ তুমি পেয়ে যাবে যে কোম্পানি আমাদের ইন্ডিয়াতে যে ট্রেড চালাচ্ছিল তার ওপর শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি একা মনোপলি চালাতো, অর্থাৎ সেই শুধু ব্যবসা করার অধিকার রাখতো। এই মনোপলি তার হাত থেকে বেরিয়ে চলে যায়, অর্থাৎ যে কোনো ব্রিটিশ, অর্থাৎ কি কোম্পানির বাইরেও যে কোনো ব্রিটিশ এসে এখন ইন্ডিয়ান ট্রেডে অংশ নিতে পারতো, তাই না? তো এইটা হয়েছিল 1813 সালে। ঠিক আছে, কিন্তু এখান থেকে আরও একটা ইনফো তোমাদের রেডি করতে হবে, সেটা কি দেখো, বলছে আগে এই ইনফোটা তোমাদের সামনে পড়ে দিই। দ্য চার্টার অ্যাক্ট 1813 ইন ইংল্যান্ড, দ্য বিজনেস ইন্টারেস্ট ওয়ার প্রেসিং ফর অ্যান এন্ড টু কোম্পানিজ মোনোপলি ওভার ট্রেড ইন ইন্ডিয়া বিকজ অফ স্পিরিট লেজার ফেয়ার continent system of Napoleon by which European ports were closed for Britain, and 1813 act sought to redress these grievances. তাহলে 1813 সালে মনোপলি হারালো, কিন্তু মনোপলি হারালো মানে এই নয় যে সবারই জন্য সব ট্রেড খুলে গেল, তাই না? সবারই জন্য কিন্তু সব ট্রেড খোলেনি। এই অপশনটা দেখো এবার, দ্য কোম্পানিজ মোনোপলি ওভার ট্রেড ইন ইন্ডিয়া এন্ডেড বাট দ্য কোম্পানি রিটেন্ড দ্য ট্রেড উইথ চায়না অ্যান্ড দ্য ট্রেড ইন টি। তার মানে 1813 সালে ইন্ডিয়ার সব ট্রেড খুলে গেল, কিন্তু চায়নার সঙ্গে ট্রেড আর যে টি অর্থাৎ চায়ের ব্যবসা, এই দুটোর ওপর কিন্তু তখনও মনোপলি ধরে রেখেছিল কোম্পানি, যেটা 1833 সালে রিমুভ হয়, যেটা 1833 সালের চার্টার অ্যাক্টে রিমুভ হয়। আচ্ছা, 1813 সালের চার্টার অ্যাক্ট থেকে আর কি মনে রাখতে হবে? মনে রাখবে যে যত খ্রিশ্চিয়ান মিশনারিজ ছিল, ঠিক আছে, যত খ্রিশ্চিয়ান মিশনারিজ ছিল 1813 সালের চার্টার অ্যাক্টের দ্বারা তারা ইন্ডিয়াতে এসে তাদের রিলিজিয়ান প্রিচ করার অধিকার পেয়ে যায়। আচ্ছা, 1833 সালেরও একটা ইনফো তোমাকে এখানে মাথায় রাখতে হবে, সেটা কি না, স্লেভারি। ঠিক আছে, এন্ডেড অফ স্লেভারি 1833 সালের মধ্যে থেকে এইগুলো ইম্পর্টেন্ট, 1813 সালের মধ্যে থেকে যেগুলো আমি ডিসকাস করলাম এগুলো ইম্পর্টেন্ট। তো চলো মুভ করি কোশ্চেন নাম্বার 13-এর দিকে। অরবিন্দ ঘোষ ওয়াজ ব্রিলিয়ান্টলি ডিফেন্ডেড বাই, অর্থাৎ অরবিন্দ ঘোষ
তিনি তো আটকা পড়েছিলেন জানো যে একটা কনস্পিরেসি কেসে। সেই কনস্পিরেসি কেসটা কি এটা তুমি কমেন্টসে গিয়ে অবশ্যই লিখবে। তো অরবিন্দ ঘোষকে কে ডিফেন্ডেড করেছিল? চিত্তরঞ্জন দাস, উমেশচন্দ্র ব্যানার্জি, মতিলাল নেহেরু, তেজ বাহাদুর সাপ্রু। তো কারেক্ট অপশন কী হবে? কারেক্ট অপশন হচ্ছে চিত্তরঞ্জন দাস, যেটা তুমি স্পেকট্রামের পেজ নাম্বার 292-তে পেয়ে যাবে। তো চলো এখানে একটা ছোট্ট ইনফো আমরা দেখে নিই, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন, যেটা আমাদের এক্সাম হলে আমাদেরকে হেল্প করবে ডিসিশন নিতে বা লজিক্যালি ভাবনা চিন্তা করতে। দেখো বলছে দ্য হোল অনুশীলন গ্রুপ ওয়াজ অ্যারেস্টেড ইনক্লুডিং দ্য ঘোষ ব্রাদার্স, অরবিন্দ অ্যান্ড বারীন্দ্র, হু আর ট্রাইড ইন দ্য আলিপুর কনস্পিরেসি কেস variously called মানিক তোলা বোম কনস্পিরেসি অর মুরারি পুকুর কনস্পিরেসি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, মাথায় রাখবে অনেক সময় তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার একটু ফলো করো, যদি একটু কনসাল্ট করো, ইউ ক্যান তুমি ফাইন্ড করতে পারবে যে কখনো কখনো দেখা যায় কোনো একটি কেস হোক বা কোনো একটি মুভমেন্ট হোক, তার নামটাকে না অন্য নাম দিয়ে পিএসসি একটু জিজ্ঞাসা করার পিএসসির মানে ট্রেন্ড আছে, যার জন্য তোমাকে হয়তো আলিপুর কনস্পিরেসি কেস এই নামটা দিলই না, দিয়ে হয়তো বললো মুরারি পুকুর কনস্পিরেসি কেস কি মানিকতোলা কনস্পিরেসি কেস। তখন তোমাকে মাথায় রাখতে হবে যেটা এনি হাও ঘুরিয়ে পেঁচিয়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আলিপুর কনস্পিরেসি কেসের কথাই বলা হচ্ছে, তাই না? বোঝা গেল ডিয়ার স্টুডেন্টস। তো এটা মনে রাখবে, চিত্তরঞ্জন দাস তিনি এই অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন এবং এরপরেই অরবিন্দ ঘোষ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে বেশি ইনভলভ হয়ে যান, তিনি এই মুভমেন্ট অ্যাক্টিভিটি থেকে বেরিয়ে চলে যান। তো চলো কোয়েশ্চেন নাম্বার 14-এর দিকে যা যাক। মিত্র মেলা ওয়াজ মার্জড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন? মিত্র মেলা খুব সুন্দর একটা অর্গানাইজেশন, আশা করি তোমরা সকলেই জানো মিত্র মেলা সম্পর্কে। তো সেটা মার্জড হয়ে যায়, এখন যেমন তোমার ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারা যেমন পাঞ্জাবের ব্যাংকের সঙ্গে মার্জড হয়ে যাচ্ছে, তেমনি মিত্র মেলাও আরেকটি অর্গানাইজেশনের সঙ্গে মার্জড হয়ে গিয়েছিল, মিশে গিয়েছিল। তো সেটা কি? গদর পার্টি, নাকি যুগান্তর দল, নাকি অভিনব ভারত, নাকি HSRA? তাই তো? তো চলো কারেক্ট অপশান ফাইন্ড করি, অভিনব ভারত। মনে রাখবে অভিনব ভারতের সঙ্গে মিত্র মেলা অর্গানাইজেশনটি মার্জ হয়ে গিয়েছিল। তোমার কাছে যদি স্পেকট্রাম থাকে, ইউ ক্যান ফাইন্ড দ্য হোল ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রা ইনফরমেশন অ্যাট পেজ নাম্বার 294। ওকে, সো তোমার কাছে যদি স্পেকট্রাম বইটা থাকে, কাইন্ডলি পেজ নাম্বার 294 তুমি ওপেন করো, তুমি সেখানে দেখতে পারবে যে ইনফোটা আছে একদম পেজের ফার্স্টেই। তো সাভারকার অ্যান্ড হিজ ব্রাদার্স অর্গানাইজ মিত্র মেলা ইন মহারাষ্ট্র। তো মিত্র মেলার জন্ম কারা দিয়েছিল? সাভারকার অ্যান্ড হিজ ব্রাদার। কোথায় দিয়েছিল? মহারাষ্ট্রকে বিলং করতো। ওকে, ভেরি গুড ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি অথেন্টিক কোশ্চেন, ঠিক আছে, এবং এক্সামে আসার মতো কোয়েশ্চেন। তো চলো আমরা মুভ করি কোয়েশ্চেন নাম্বার 15-এর দিকে। হু ডিফিটেড বান্দা বাহাদুর? তো চলো মুঘল সাম্রাজ্য থেকে একটা কোশ্চেন করে নেওয়া যাক। তো বান্দা বাহাদুরকে কে ডিফিটেড করেছিলেন? ঔরঙ্গজেব, আকবর, ফারুকশিয়ার অ্যান্ড শাহজাহান। তো কারেক্ট অপশান কোনটা হবে? ফারুকশিয়ার। ওকে, ফারুকশিয়ার বান্দা বাহাদুরকে হারিয়ে দিয়েছিল যুদ্ধে। তো চলো এখানে ছোট্ট একটা ইনফো দেখে নেওয়া যাক। কনসলিডেশন অফ পাঞ্জাব আন্ডার দ্য সিক্স আফটার দ্য মার্ডার অফ লাস্ট শিখ গুরু গোবিন্দ সিং তখন আর নেই। A section of Sikhs under the leadership of Band Bahadur revolted against the Mughals during the rule of বাহাদুর শাহর টাইমে বান্দা বাহাদুর তিনি রিভল্ট করেছিলেন, কিন্তু ইন 17 and 15 বান্দা বাহাদুর ওয়াজ ডিফিটেড বাই ফারুকশিয়ার। তাহলে যে সময় বান্দা বাহাদুর রিভল্ট করেছিলেন তখন কে ছিলেন? বাহাদুর শাহ, ঠিক আছে, বাহাদুর শাহ। অ্যান্ড আফটার দ্যাট হোয়েন ইট ওয়াজ 17 and 15 তখন ফারুকশিয়ার আমাদের এই বান্দা বাহাদুরকে ডিফিটেড করেছিলেন, ঠিক আছে, অ্যান্ড পুট টু ডেথ ইন 17 and 16। তাহলে বান্দা বাহাদুরের যদি ডেথ জিজ্ঞাসা করে তাহলে টাইম হচ্ছে 17 and 16। আর যদি জিজ্ঞাসা করে যে ফারুকশিয়ার কত সালে বান্দা বাহাদুরকে ডিফিটেড করেছিল, তাহলে 17 and 15। বান্দা বাহাদুর কখন, কার টাইমে তিনি রিভল্ট করেছিলেন, যদি এটা জিজ্ঞাসা করে তখন তোমাকে বলতে হবে বাহাদুর শাহ। ওকে, তো দেখো দাস দ্য সিক্স পলিটি once again became leaderless and later got divided into two groups, বান্দাই লিবারাল অ্যান্ড তাৎকালসা অর্থোডক্স। তার মানে এই যে বান্দাই, এই নামগুলো ইউ হ্যাভ টু নোট ডাউন ইন ইয়োর ওন হ্যান্ডমেড নোট, তাই না? কারণ এই সব থেকে কোশ্চেন আসতে পারে, আসেনি বা এসেছে কিন্তু আসতে পারে,
তাই না? ওকে, তো যাই হোক এইটুকুই আমাদের এখান থেকে প্রয়োজন ছিল, আমরা সেটাকে ফাইন্ড আউট করে নিয়েছি অ্যান্ড কোশ্চেনটা খুব সুন্দরভাবে সলভ করে নিয়েছি। তো চলো এগিয়ে যাই কোশ্চেন নাম্বার 16-এর দিকে। হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাসাসিনেটেড মাইকেল ও ডায়ার দ্য লেফটেন্যান্ট গভর্নর? তো কে মাইকেল ও ডায়ার লেফটেন্যান্ট গভর্নরকে হত্যা করেছিলেন, অ্যাসাসিনেটেড হত্যা করেছিলেন? রাম মোহাম্মদ সিং আজাদ, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস অ্যান্ড বটুকেশ্বর দত্তা। তো দেখো মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন কে? এই চারজনের মধ্যে কারেক্ট অপশান হচ্ছে কি রাম মোহন সিং আজাদ। দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুবই সুন্দর কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা চোখে পড়ে গেছে আমার, অ্যাজ ওয়েল অ্যাজ এই কোশ্চেনটা আমি টাইপও করে রেখেছিলাম, আমাদের টাইপিস্টদের বলেছিলাম দেখো, উধম সিং who bore the name Ram Mohammad Singh Azad assassinated Michael O'Dwyer, the lieutenant governor who presided over the brutal British suppression of the 1919 protest in Punjab. উধম সিং ওয়াজ হ্যাংড ইন 1940। কত নম্বর পেজে পাবে স্পেকট্রামের? 332, 332 নম্বর পেজে পাবে। ভালো করে বোঝো এখান থেকে কোন ইনফোগুলো তোমাকে নিতে হবে। তাহলে মাইকেল ওডায়ার যে কিনা পাঞ্জাবের, ঠিক আছে, অর্থাৎ যখন জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্কার হচ্ছে তখন পাঞ্জাবের সে গভর্নর ছিল 1919 সালে, এবং এই উধম সিংই তাকে হত্যা করেন। উধম সিং কিন্তু এই লেফটেন্যান্ট গভর্নরকে হত্যা করেন, কিন্তু উধম সিং যখন হত্যা করছেন তখন নাম কি ছিল তার? রাম মোহাম্মদ সিং আজাদ, অর্থাৎ রাম মোহাম্মদ সিং আজাদ কার নাম? না উধম সিং এর নাম। তাহলে যদি অপশানস এইভাবে ম্যানিপুলেট করে আমাদের WBPSC, তখন তোমাকে এই কোশ্চেনটা হেল্প করবে, তাই না? আবার দেখো উধম সিংকে মানে তোমার ফাঁসি দেওয়া হয়েছিল 1940-তে। ভেরি গুড কোশ্চেন। ওকে, তো চলো এগিয়ে যাওয়া যাক কোশ্চেন নাম্বার 17-এর দিকে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ওয়ান অফ দ্য ইন্ডিয়ান মেম্বার্স ইন দ্য হান্টার কমিটি? তো হান্টার কমিটি, আশা করি তোমরা হান্টার কমিটির নাম সকলেই শুনেছো। তো হান্টার কমিটির মধ্যে অনেক ইন্ডিয়ান মেম্বার্সও ছিল, তো সেই ইন্ডিয়ান মেম্বার্সদের নাম জিজ্ঞাসা করেছে। এদের মধ্যে কি সবাই ছিল? স্যার চিমনলাল, হরিলাল, সেতালভাদ, পণ্ডিত জগৎ নারায়ণ, সর্দার সাহিব জাদা অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ। ডিয়ার স্টুডেন্টস, এই কোশ্চেনটা একটু হাই লেভেল কোশ্চেন, কারণ এই কোশ্চেন আমি ইউপিএসসির অর্থাৎ IAS IPS এর যে তোমার এক্সামটা হয় সেখানে আমি পেয়েছি। হান্টার কমিটির ইন্ডিয়ান মেম্বার্স কারা কারা ছিল তাদের নাম জিজ্ঞাসা করা হয়েছিল, তো আমি সেটার থেকেই এই কোশ্চেনটাকে ডেরাইভ করেছি। হয়তো এই কোশ্চেনটা অন্যরকমভাবে WBPSC বা WBCS হোক, মিসেলেনিয়াস হোক আসতে পারে। তো কারেক্ট অপশান কি? অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে? অর্থাৎ এরা প্রত্যেকেই কি হান্টার কমিটির ইন্ডিয়ান মেম্বার ছিলেন। পেজ নাম্বার 332-তে তুমি পেয়ে যাবে স্পেকট্রামের। তো চলো কোশ্চেন নাম্বার 18। Who among the following was also known by the name মুলা শঙ্কর? ভেরি ইজি কোশ্চেন, আশা করি তোমরা সকলেই ধরে নিয়েছো। এটা কি জ্যোতিবা ফুলে, নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী, নাকি শিবনারায়ণ অগ্নিহোত্রী, নাকি নান? ডিয়ার স্টুডেন্টস, এখানে কারেক্ট অপশন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, যার কিনা নাম ছিল মুলা শঙ্কর। ওকে, ভেরি গুড কোশ্চেন। তো এবার আমাদের হোমওয়ার্কের পালা। আমি তোমাদের একটি কোশ্চেন এখানে হোমওয়ার্ক দিচ্ছি। যারা যারা ভিডিওটা এখনও দেখেছো অর্থাৎ লাস্ট পর্যন্ত দেখছো, কাইন্ডলি এই হোমওয়ার্কটা করে কমেন্টসে লিখো। কমেন্টসে অবশ্যই কমেন্ট করো যদি তোমার জানা থাকে এই অ্যান্সারটা। আমি আমাদের নেক্সট পার্টে এর উপরে ডিসকাশন আনবো। তো দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশন স্টার্টেড সংগঠন মুভমেন্ট? কোন অর্গানাইজেশনটা স্টার্ট করেছিল? মিত্রমেলা, অভিনব ভারত, আর্য সমাজ, দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। তো কোনটা কারেক্ট অপশন হবে? তো এইটা তোমাকে সার্চ করতে হবে। এটা তুমি স্পেকট্রাম বইটা থাকলে তুমি পেয়ে যাবে তোমার হাতে, আর যদি স্পেকট্রাম বইটা না থাকে তাহলে আমি জানি না কোথায় পাবে। ইউ ক্যান সার্চ ইন গুগল অলসো। ওকে, তুমি গুগলেও সার্চ করে দেখতে পারো যে সংগঠন মুভমেন্ট কোন অর্গানাইজেশন স্টার্ট করেছিল। এটা কিন্তু আমি বলে রাখছি বারবার করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর WBCS 2021, ঠিক আছে? সংগঠন মুভমেন্ট। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট পার্ট খুব শীঘ্রই আনবো, ঠিক আছে? আমরা জানি তোমরা সকলেই ওয়েট করে থাকো, আমরা নেক্সট পার্ট আনবো। হোমওয়ার্কটা করে অবশ্যই কমেন্টসে ফিরে এসে কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।